আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্থনীতি সেকেন্ড পেপার চ্যাপ্টার 9 টেস্ট পেপার সলভিং এবং এই চ্যাপ্টারের যেসব বিষয় রিভিশনের প্রয়োজন ওই যেসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলো আমরা রিভিশন ক্লাস নিব। ঠিক আছে, তো আমরা শুরু করি। যে আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে চ্যাপ্টার 9, যেটা হচ্ছে আমাদের মূলত সরকারি অর্থ ব্যবস্থার বিষয়টা। ঠিক আছে, তো আমরা যদি এই চ্যাপ্টারের প্রথম যে সৃজনশীলটা আছে সেটা যদি আমরা লক্ষ্য করি, দেখো এক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে আবগারি শুল্ক কি। আবগারি শুল্ক কি? আবগারি শুল্ক হচ্ছে তোমার দেশের অভ্যন্তরে যে পণ্যগুলা তৈরি হয় সেই পণ্যের উপরে যে ধার্যকৃত কর সেটাকে আবগারি শুল্ক বলা হয়। ঠিক আছে, তারপর দেখো বলা হচ্ছে তোমার প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি। দেখো প্রত্যক্ষ করটা কি আর পরোক্ষ করটা কি। প্রত্যক্ষ করটা হচ্ছে যেই করটা তোমার নিজে গিয়ে দিয়ে আসতে হবে বা তোমার করতে হবে যে এইটার জন্য তোমার এই করটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, যেমন তোমার ধরো তোমার আয়ের উপরে তোমার বার্ষিক যে আয়টা আছে, বার্ষিক আয় একটা নির্দিষ্ট পরিমাণ বার্ষিক আয় থাকলে তোমার ওইটার উপরে তোমার কর দিতে হবে। ঠিক আছে, যে এই পরিমাণ টাকা তোমার সরকারকে দিতে হবে। ঠিক আছে, তো এই বিষয়টা যখন আমরা কর দিতে যাই তখনই দেখা যায় অনেকে অনেক ধরনের প্রতারণা করার, তাদের টাকা কম দেখায় কিংবা দেখা যায় তাদের কর দেওয়ার মতো টাকা তাদের হয় নাই। ঠিক আছে, তো এই বিষয়গুলা কিন্তু দেখা যায় এবং তারা কিন্তু চায় যে তারা এই টাকাগুলা দিবে না এবং এর জন্য তারা কিন্তু এর মধ্যে জনগণের মধ্যে কিন্তু ফাঁকি দেওয়ার এই বিষয়টা কিন্তু পরিলক্ষিত হয়। ঠিক আছে, তারপর দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করো। ঠিক আছে, উদ্দীপকের আলোকে তার মানে উদ্দীপকের যেসব সরকারি ব্যয়গুলা বলা আছে ওগুলার উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে। দেখো বর্তমান সময়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবহন, যোগাযোগ বাবদ ব্যয়, দুস্থ বয়স্ক ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির কারণে সরকারের সামগ্রিক ব্যয় উত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব ব্যয় নির্বাচন সরকার একদিকে অভ্যন্তরীণ ব্যক্তিবর্গ। আচ্ছা ঠিক আছে, দেখো সরকারি ব্যয় কোন কোন ব্যয়ের কথা বলা হচ্ছে এক্ষেত্রে? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবহন ও যোগাযোগ, তারপর দেখো দুস্থ বয়স্ক ভাতা। ঠিক আছে, এইগুলার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এগুলোর ফলে ব্যয়ের উদ্দেশ্য কি তোমার এগুলা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আরো আমরা পরবর্তী সৃজনশীল গুলাতে পাবো। যেমন তোমার শিক্ষা খাতে আমাদের করার কারণ কি? শিক্ষা খাতের কারণ কি? মানুষকে শিক্ষিত করে তোলা, জনগণকে জনসম্পদের রূপান্তর করা। ঠিক আছে, তারপর নারী শিক্ষার প্রসারণ বা নারীদেরকে সমান অধিকার বুঝাই দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর স্বাস্থ্য, মানুষের গড় আয়ু বৃদ্ধি করা কিংবা মানুষের মৌলিক চাহিদা হিসাবে স্বাস্থ্য প্রদান করা, স্বাস্থ্যের এই বিষয়টা। তারপর কর্মসংস্থান দেওয়া, মানুষকে নিজেদের অর্থনৈতিক অসচ্ছলতা দূর করার জন্য। তারপর আরো যে বিষয়গুলো আছে পরিবহন যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন করা, তারপর সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে বলতে হবে। তারপর দেখো ঘতে বলা হচ্ছে সরকারি ঋণের উৎস দুটির মধ্যে কোনটি দেশের জন্য মঙ্গলজনক? উৎস দুটি, কোন দুটির কথা বলা হচ্ছে? দেখো এসব ব্যয় নির্বাহের জন্য সরকার একদিকে যেমন দেশের অভ্যন্তরে ব্যক্তিবর্গ, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে, অন্যদিকে বিদেশি বিভিন্ন সংস্থা রাষ্ট্র থেকেও গ্রহণ করছে। তার মানে একটা হলো অভ্যন্তরীণ ঋণ। ঠিক আছে, একটা হলো অভ্যন্তরীণ ঋণ, আর একটা হচ্ছে কি তোমার বৈদেশিক ঋণ। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার, এখন তুমি কোনটা তো দেশের জন্য মঙ্গলজনক? তুমি যদি চ্যাপ্টার 8টা পড়ে থাকো, আমার যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা যদি করে থাকো, তাহলে কিন্তু তুমি অবশ্যই জানো যে বৈদেশিক যে ঋণটা আছে, বৈদেশিক ঋণ বলো বা বৈদেশিক সাহায্য বলো, এটার কি কি ক্ষতিকর দিক আছে, নেতিবাচক দিক আছে। অপরদিকে অভ্যন্তরীণ ঋণের যদি আমরা কিছু দিক বলি, যেমন তোমার এক্ষেত্রে কোনো কঠোরই থাকে না, কঠোর নীতি নেই। ঠিক আছে, কঠোর নীতি নেই। তারপর রাজনৈতিক হস্তক্ষেপ নেই, তারপর দেখো তোমার কর্মসংস্থান বৃদ্ধি হয় বাংলাদেশে, কিন্তু ওরা যদি করে বিভিন্ন দিয়ে দেয়, তোমার বিভিন্ন চুক্তি করে। ঠিক আছে, ওই চুক্তির ফলে বা বিভিন্ন কঠোর তোমার নিয়ম করে দেয় বা শর্ত জুড়ে দেয়, যেগুলো আভ্যন্তরীণ বাণিজ্যেই হয় না। তুমি এটা এইভাবে লিখবা, এভাবে একটা ছক দিবা। ঠিক আছে, দেখো ধরো তুমি এটা করলা, তোমার এই ক্ষেত্রে একদম থিওরিটিক্যাল না লিখে তুমি এইভাবে একটা ছক করলা। ঠিক আছে, এক্ষেত্রে লেখলা তুমি অভ্যন্তরীণ, আর এই ক্ষেত্রে তুমি লেখলা বৈদেশিক। এক্ষেত্রে তুমি লেখলা বৈদেশিক। ঠিক আছে,
শিক লেখলা, বৈদেশিক লেখার পরে তারপর তুমি এক্ষেত্রে এটার সুবিধা বললা, বা এটার সুবিধা থাকলে সেটা বললা, বা এটার তোমার সুবিধা বললা, অসুবিধা বললা, বা এটার অসুবিধা বললা, এইভাবে তুমি দিবা। ঠিক আছে, দেওয়ার পরে তারপর তুমি বলবা, দেখাইলা যে তুমি অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অনেকগুলো সুবিধা আছে, কিন্তু বৈদেশিক যেসব এটার কিন্তু সুবিধা আমাদের কম, যার ফলে আমরা বুঝতে পারি যে দেশের জন্য আসলে অভ্যন্তরীণ উৎসটা কিন্তু মঙ্গলজনক। ঠিক আছে, এই বিষয়টা তোমার বলতে হবে। তারপর দেখো দ্বিতীয় সৃজনশীলে বলা হচ্ছে আবগারি শুল্ক কি, আমরা অলরেডি এটা দেখে আসছি। তারপর দেখো সরকারের আয়ের প্রধান খাতগুলো কি, সরকারের আয়ের প্রধান খাতগুলো কি, দেখো প্রধান খাতগুলো তোমার এই ক্ষেত্রে বলতে হবে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, তারপর দেখো করযোগ্য রাজস্ব, অকর রাজস্ব, প্রশাসনিক রাজস্ব, বা এর বাইরে বিভিন্ন যেইগুলো আছে ঋণ বা অনুদান, দান, এই বিষয়গুলো। ঠিক আছে, তারপর দেখো গতে বলা হচ্ছে, গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকের আলোকে সরকারি ঋণের উৎসসমূহ। সরকারি ঋণের উৎসসমূহ কি, সরকারি ঋণের উৎসসমূহ কিন্তু আমরা অলরেডি জানি কোনটা। দেখো সরকারি ঋণের উৎস হচ্ছে তোমার এই ক্ষেত্রে দেখো তোমার দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক। প্রথম তুমি বলবা দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক। এবং অভ্যন্তরীণ এইগুলা সোর্সগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ, বা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ, বা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে তোমার ঋণ। ঠিক আছে, এইভাবে তোমার দেশের অভ্যন্তরের এবং এই বহিরের যে বিষয়গুলো এগুলো বলতে হবে। এবং দেখো এখানে বলে দিচ্ছি উদ্দীপকের আলোকে যেহেতু, এই জন্য উদ্দীপকের যে বিষয়গুলো আছে, দেখো উদ্দীপকে আছে কি কেন্দ্রীয় ব্যাংকের কথা আছে, ও আর্থিক প্রতিষ্ঠানের কথা আছে, এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কথা বলা আছে। তার মানে এই তিনটার বাইরে কিন্তু তোমার আর কিছু বলতেও হচ্ছে না। ঠিক আছে, তারপর দেখো ঘতে বলা হচ্ছে সরকারের ঋণ গ্রহণের উদ্দেশ্য বলি পূর্ণ প্রাপ্ত ঋণ কি যথেষ্ট বলে তুমি মনে করো, যে ঋণগুলো সে পাচ্ছে এই ঋণগুলো কি যথেষ্ট কিনা। তুমি বলবা যে যথেষ্ট বা যথেষ্ট না, তোমার সেই পক্ষে তোমার যুক্তি দিতে হবে। এক্ষেত্রে উত্তরদাতা বলেছে যে যথেষ্ট না। কেন যথেষ্ট না? কারণ বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার ফলে বা বৈদেশিক যেসব ক্ষেত্র থেকে ঋণ গ্রহণ করে তার করার শর্ত থাকে, বা ওগুলা দিয়ে আমাদের দেশের সকল বিষয়গুলো করা মেটানো সম্ভব হয় না। ঠিক আছে, সকল বিষয় বা মানুষের মান উন্নয়ন সম্ভব হচ্ছে না, বা আমাদেরকে করার সুদ দিতে হচ্ছে, বা দেশের মধ্যে থেকে যেগুলো নেওয়া হচ্ছে এগুলোর ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, বা এইরকম বিষয়গুলো তোমার করতে হচ্ছে, যে এগুলো কিন্তু যথেষ্ট না। তারপর দেখো বলছে রপ্তানি শুল্ক কি, রপ্তানি শুল্ক হচ্ছে যে রপ্তানি আয়ের উপরে যে শুল্কটাই করা হয়, ধার্য করা হয়, সেটা হচ্ছে রপ্তানি শুল্ক। খতে দেখো বলা হচ্ছে করের মাধ্যমে সামাজিক কল্যাণ কিভাবে পরিমাপ করা হয়। করের মাধ্যমে সামাজিক কল্যাণ, যত বেশি কর দেওয়া হবে তত বেশি সরকারের কাছে অর্থ থাকবে এবং সরকার জনকল্যাণ করতে পারবে। ঠিক আছে, জনকল্যাণ মানে সামাজিক কল্যাণ। ঠিক আছে, তোমার যত বেশি কর হবে, যেমন বিদেশে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথাই যদি বলো, ওই দেশের মানুষ তারা সচেতন, তারা কর প্রদান করে, কিন্তু বাংলাদেশের মানুষ হলো চোরের জাতি। ঠিক আছে, তারা কর লুকায়, তারা তারা মনে করো হক মেরে খায়। ঠিক আছে, এটা কিন্তু গরিবের হক। জাকাতটা যেমন তোমার ধনীর সম্পদের উপর গরিবের হক, এইরকম এটা হচ্ছে করটা হচ্ছে তোমার ধনীর যাদের যাদের আয় আছে সেইটার উপরে গরিবদের একটা হক বা সরকারের একটা হক, যে তোমার সরকারকে এটা দিতে হবে। তুমি এই দেশে থাকো, এই দেশে আলো বাতাস তুমি নিচ্ছ। ঠিক আছে, এই দেশে তোমার বিভিন্ন তুমি পাচ্ছ, পুলিশের সেবা পাচ্ছ, বা সরকারি হাসপাতাল, সরকারি স্কুলের সেবা পাচ্ছ, এগুলোর জন্য তো কিন্তু তোমার কর দিতে হবে। এগুলো যখন তুমি দিবা তখনই কিন্তু তোমার আরো বেশি মান উন্নয়ন হবে। ঠিক আছে, তুমি করে ফাঁকি দিবা আর তুমি বলবা দেশে উন্নয়ন নেই, দেশে উন্নয়ন নেই। আরে ভাই, দেশটা চলে কি দিয়ে? তোমার টাকা দিয়েতে চলে। তো তুমি যদি টাকা না দাও তো দেশ চলবে কিভাবে? ঠিক আছে, তো এইভাবে কিন্তু দেশের তোমার কর যদি প্রদান করা হয়, যত বেশি কর তত বেশি কিন্তু সামাজিক কল্যাণ করা হয়, বৃদ্ধি করা হয়। যত বেশি কর কম দেওয়া হয় তত বেশি সামাজিক কল্যাণ কম হয়। অতএব এটার দ্বারা কিন্তু আমাদের যেই সামাজিক কল্যাণ এটা পরিমাপ করা যায়। গতে দেখো বলা হচ্ছে করের বিভিন্ন উৎস উদ্দীপকের আলোকে করো। উদ্দীপকের আলোকে বিভিন্ন উৎসগুলো কি, উদ্দীপকের আলোকে দেখো বলা হচ্ছে তোমার আয়কর, সম্পদ কর, ভূমি কর, তারপর প্রত্যক্ষ করের কথা বলা আছে, আর পরোক্ষ করের কথা বলা আছে, যেগুলো কি প্রমোদ কর, রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক, বিক্রয়, ভ্যাট, এগুলার কথা বলা আছে। ঠিক আছে, তো দেখো তোমার এক্ষেত্রে মূলত তোমার ব্যাখ্যা করতে হবে তোমার প্রত্যক্ষ আর হলো পরোক্ষ কর। প্রত্যক্ষ কর আর পরোক্ষ করটা তোমার এই ক্ষেত্রে উদ্দীপকের আলোকে তোমার করতে। প্রত্যক্ষ কর কি, যেটার করাঘাত এবং করপাত। ঠিক আছে, করঘাত প্লাস করপাত একই ব্যক্তি। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার একই ব্যক্তি, এটা হচ্ছে তোমার প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কি, পরোক্ষ হচ্ছে এর বিপরীত, যেটা
করাঘাত আর করাপাত ভিন্ন ব্যক্তি। ঘাত আর পাত, দেখো ঘাত কার উপরে, প্রথমত এটাই হলো কার উপরে ঘাত করা হলো বা আঘাত যেটা, ঠিক আছে, ঘাত করা হলো কার উপরে, আর পড়লো কার উপরে, পাত মানে পড়লো কার উপরে, কার উপর আক্রমণ করা হলো আর কার উপর পড়লো। তোমার এক্ষেত্রে এটা হচ্ছে তোমার ধার্য করা হলো কার উপরে, আর তোমার এটা পতিত হইলো কার উপরে, ঠিক আছে। এই দুইটা বিষয় যদি একই হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ কর, আর যদি আলাদা হয় এটা হচ্ছে পরোক্ষ কর। এই বিষয়ে আমরা আরো জানতে পারবো সামনে যখন সৃজনশীলগুলো দেখবো, তখন প্রত্যক্ষ কর আর পরোক্ষ করটা এই করতে পারবো, ঠিক আছে। এখন তুমি দেখো পরবর্তী সেই আমরা কিন্তু করাঘাত আর করাপাতের বিষয়টা বুঝতে পারবো। দেখো উদ্দীপকের আলোকে প্রত্যক্ষ কর বেশি অপ্রিয়। উদ্দীপকের আলোকে যেহেতু বলছে প্রত্যক্ষ করগুলো তোমার এক্ষেত্রে বলতে হবে আয়কর, সম্পদ কর, ভূমি কর। তো কেন অপ্রিয় মানে কি, দেখো তোমার সামনে যদি কেউ খারাপ কথা বলে, তোমার সামনে ধরো একজন একটা গালি দিল, তোমার খারাপ লাগলো, আরেকজন কি করলো তোমার সামনে গালি দিল না, তোমার পিছনে গিয়ে তোমার 100টা গালি দিল, কিন্তু তোমার সামনে এসে তোমার প্রিয় কথাগুলো বল, তখন তুমি বলবা যে না এই লোকটা ভালো, এই লোকটা আমার সামনে প্রিয় কথা বলে। কিন্তু যেই লোকটা হয়তো তোমার সামনে খারাপ কথা বলে কিন্তু সে আসলে পিছনে তোমার ট্যাকেল করে, যেমন বন্ধুরা যেটা করে থাকে, ঠিক আছে। তোমার সামনে এসে তোমার হয়তো বা তোমার গালিগালাজ করে বা তোমার অনেক খারাপ কথা বলে বা তোমার খারাপ জিনিসগুলো তুলে ধরে, কিন্তু পিছনে তারা তোমাকে প্রোটেক্ট করে, ঠিক আছে, তোমার জন্য ভাবে, তোমার জন্য চিন্তা করে। কিন্তু মুনাফিক যারা থাকে তারা কি করে, তোমার সামনে এসে প্রিয় কথা বলে কিন্তু পিছনে কি করে, তোমার বাস দিয়ে দেয়। এইটাই হচ্ছে তোমার এই ক্ষেত্রে প্রত্যক্ষ আর পরোক্ষ। প্রত্যক্ষ হলো যে তোমার সামনে যা বলার সামনে বলবে, তোমার খারাপ বিষয়গুলো নিয়ে সামনে বলবে, আর পরোক্ষ হলো যেটা তোমার পিছনে বলবে, ঠিক আছে, সামনে বলবে না। তো আমরা কি করি, যে সামনে বলে তারাই ভাবি যে খারাপ। তো প্রত্যক্ষ করটা হলো এরকম যে তুমি আয় করতেছো, এটার করটা তোমার নিজের হাতে দিতে হইতেছে, যে না এটা আমি কর দিচ্ছি, ঠিক আছে, এটা আমি সম্পদের উপর ট্যাক্স দিচ্ছি, ঠিক আছে, এই বিষয়গুলো ভূমির উপর আমি ট্যাক্স দিচ্ছি, এটা তোমার গায়ে লাগে। কিন্তু যখন তুমি ধরো একটা রেস্টুরেন্টে গেলা, রেস্টুরেন্টে গিয়ে একটা পিৎজা খাইলা, ঠিক আছে, 100 টাকা দামের, 1000 টাকা দামের, ঠিক আছে, যার মধ্যে তোমার পিৎজার দাম ছিল 900 টাকা আর ওইটার ভ্যাট ছিল তোমার কত 100 টাকা, ঠিক আছে। এই ভ্যাটটাকে আসলে তোমার দেওয়ার কথা ছিল, এই ভ্যাটটা দেওয়ার কথা ছিল রেস্টুরেন্ট কর্তৃপক্ষের, রেস্টুরেন্টের তোমার সরকার রেস্টুরেন্টের উপরে তোমার এটা ধার্য করছিল কর ঘাটটা ছিল রেস্টুরেন্টের উপরে, যে তোমার আমাকে বাৎসরিক এত টাকা ট্যাক্স দিতে হবে। রেস্টুরেন্ট কি করলো, আরে আমি ট্যাক্স দিব, ট্যাক্স পাত কর, এই ট্যাক্স ফালা ওই জনগণের উপর, যে খাইতে আসবো ওর ট্যাক্স দিয়ে খাইতে হবে। অতএব কি করলো, ও খাইতে আসলো 900 টাকা দামের পিৎজা খাইলো, আচ্ছা ওর দিয়ে যাইতে হচ্ছে তোমার 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা ওর পকেট থেকে যাচ্ছে। ও এই যে 100 টাকা দিচ্ছে, ঠিক আছে, 100 টাকা যে ও বাড়তি দিচ্ছে, এইটা ওর কোনো গায়ে লাগছে না, আরে 100 টাকা সমস্যা, বা ও তো বুঝতেই পারতেছে না যে এটা 100 টাকা ওর পকেট থেকে গেল। অতএব ওর কাছে কিন্তু এটা প্রিয় না। পিৎজা খাইলো, মজা লাগলো, ঠিক আছে, ওয়েটারে আরো কিছু 50-60 টাকা দিয়ে দিল, ঠিক আছে, ওগুলো কিন্তু তার গায়ে লাগবে না, ঠিক আছে। কিন্তু এই প্রত্যক্ষ করটা যে সে আসলে এই দেশে যে ভূমি কিনলো বা তার যে ভূমির প্রোটেকশনটা দিচ্ছে সরকার, ঠিক আছে, ভূমির প্রোটেকশন কিভাবে দিচ্ছে, এই যে তোমার ভূমিটা আরেকজন দখল করতেছে না, আইন আছে, এইটাই তো প্রোটেকশন, ঠিক আছে। তোমার ভূমিতে তো আর আইসা পুলিশ বা আর্মি দাঁড়ায় থাকবে না, তোমার ভূমিটা যে আরেকজন নিচ্ছে না, এটাই তো প্রোটেকশন। তুমি দেশে চলতে পারতেছো, এটাই তো প্রোটেকশন, ঠিক আছে, এই প্রোটেকশনটা করতেছে, এটা তুমি দেখো না। তুমি দেখো তোমার উপরে কর দিচ্ছে, প্রত্যক্ষ কর তোমার কর দিতে হচ্ছে, এই জন্য এটা কিন্তু অপ্রিয় হয়ে যাচ্ছে আমাদের জন্য। পরবর্তী সৃজনশীল আমরা যদি যাই, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যক্ষ কর কাকে বলে, করঘাত এবং করাপাত একই ব্যক্তির উপরে হলে সেটা প্রত্যক্ষ কর। মূল্য সংযোজন কর কি, প্রত্যক্ষ নাকি পরোক্ষ? ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ঠিক আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা হচ্ছে তোমার পরোক্ষ কর। ওই যে আমরা যে খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে 100 টাকা যেটা বাড়তি দিলাম, ওইটা এই যে ভ্যাট, ঠিক আছে, ভ্যাট বলা হচ্ছে। বা রেস্টুরেন্টে তুমি বসলা, এই বসার জন্য তোমার টাকা দিতে হচ্ছে, এটা হচ্ছে ভ্যাট। এই ভ্যাটটা তোমার কি, এটা পরোক্ষ কর, ঠিক আছে। তারপর দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে সরকারের কোন ধরনের ব্যয় পৌনঃপুনিক, কোন ব্যয়টা পৌনঃপুনিক। দেখি এক্ষেত্রে আমরা একটি দেশের সরকার প্রতি বছর জনপ্রশাসন ও জনকল্যাণ সাধনে বাধ্যতামূলক জনপ্রশাসন এবং জনকল্যাণে কি করছে, সে পৌনঃপুনিক ভাবে ব্যয় করে যাচ্ছে, আবার বার্ষিক উন্নয়ন ব্যয় করে, এর ফলে যার কি হচ্ছে তোমার ঘাটতি হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কোনটার কথা বলা হচ্ছে, দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার রাজস্ব ব্যয়ের কথা। তো রাজস্ব ব্যয়ের সংজ্ঞা থেকে কিন্তু আমরা জানি যে ব্যয়টা তোমার প্রতি বছর সরকারকে করতে হচ্ছে, এই যে ধরো শিক্ষার ক্ষেত্রে সরকারি যে স্কুল কলেজগুলো আছে,
ঠিক আছে, বা এই যে পাবলিকে যে আমরা পড়ি, ঠিক আছে, এই ক্ষেত্রে কে দেয়? আমার বাপের টাকা যায়। হ্যাঁ, আমার বাপের টাকা প্রত্যক্ষ কর হিসাবে একটা বিষয় আছে, বাট আমার যে লেখাপড়ার যে পিছনে, এটা তো সম্পূর্ণ বাবা দিচ্ছে না, ঠিক আছে, এটা তো আমি এই যে জনগণের টাকায় লেখাপড়া করতেছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার এই যে জনগণের টাকা বলো কিংবা সরকারের যে টাকাটা সরকার যে ব্যয় করছে তোমার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ কিংবা স্কুল কলেজ হাসপাতাল যে সংরক্ষণ বা বিভিন্ন ঔষধপত্র যেগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে তার রাজস্ব ব্যয়। এই রাজস্ব ব্যয়টা তার দেশ যতদিন আছে, যত বছর, যত শতাব্দী আছে, এটা তোমার এই ব্যয় করেই যাইতে হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে রাজস্ব ব্যয় এবং এটাই পৌনঃপুনিক ব্যয়, ঠিক আছে। তুমি বলবা যে এটা রাজস্ব ব্যয় কি, তারপর তুমি উদ্দীপকে বলবা যে অতএব আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে যে পৌনঃপুনিক যে ব্যয়ের কথাটা বলা হচ্ছে সেটা আসলে রাজস্ব ব্যয়। তারপর দেখো এক্ষেত্রে আমাদের ঘতে বলা হচ্ছে সরকারের কেন ঘাটতি বাজেট গ্রহণ করে, ঘাটতি বাজেট কেন গ্রহণ করে, ঠিক আছে। তো ঘাটতি বাজেট কেন গ্রহণ করে, দেখো ব্যয় মেটানোর জন্য, ঠিক আছে, ব্যয় মেটানোর জন্য যেই ব্যয়টা যেই এই বাজেটটা সে প্রণয়ন করেছিল সেই বাজেটটা সে পূরণ করতে না পেরে সে আবার যেই তোমার পরের বছরে যে এটা করে, ধরো তোমার 20 সালে একটা বাজেট প্রণয়ন করা হলো যে এই খাতে আমি এই টাকা খরচ করব, ঠিক আছে, কিন্তু সে ওই টাকাটা দেখা গেল সে তার কাছে ওই টাকাটা নাই, সে কি করলো অন্য একটা দেশ থেকে তোমার ওই ঋণটা তোমার নিয়ে আসলো, ঠিক আছে, ওই ঋণটা নিয়ে আসলো। এই যে সে তোমার ঋণটা যে নিয়ে আসলো, ঋণ নিয়ে আসে সে যে তোমার করলো ঘাটতি বাজেট, তার যে বাজেটে যে ঘাটতি ছিল, যে শিক্ষা খাতে আমার 100 কোটি টাকা খরচ করার কথা ছিল, আমার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি 80 কোটি খরচ করতে পারছি, আর পারছি না। এই 20 কোটি টাকা সে যে ঋণ নিল, এই যে ঘাটতি বাজেট করলো, এটাই মূলত ঘাটতি বাজেট। আর এই যে উন্নয়ন ব্যয়টা তোমার মেটানোর জন্য, এই যে শিক্ষা ক্ষেত্রে যে উন্নয়ন ব্যয়টা, এটা মেটানোর জন্য আসলে তোমার ঘাটতি বাজেট করে সরকার, ঠিক আছে, প্রণয়ন করে। পরবর্তী সৃজনশীল দেখো কর ঘাত কি, কর ঘাত হচ্ছে তোমার প্রাথমিক ভারকে, ঠিক আছে, করের প্রাথমিক ভারকে, প্রাথমিকভাবে করটা মানে পরোক্ষ করে করটা যার উপরে প্রথমেই হয়, ওই যে সরকার থেকে রেস্টুরেন্টের উপরে আসলো, এটা হচ্ছে করাঘাত। এবং করপাটটা হচ্ছে এটার উল্টোটা, যে প্রাথমিক বা চূড়ান্ত পর্যায়ে, সরি প্রাথমিক না, চূড়ান্ত পর্যায়ে করটা যার উপরে ধার্যকৃত হয় সেটা হচ্ছে তোমার করপাত। দেখো কর ও ফি এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, অবশ্যই পার্থক্য আছে, এদের নামই যেহেতু আলাদা তো এটা তো পার্থক্য থাকবে। কর হচ্ছে তোমার ম্যান্ডেটরিলি দিতে হবে, তোমার জমি আছে তোমার দিতে হবে, তোমার নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে দিতে হবে, তোমার নির্দিষ্ট পরিমাণ আয় আছে তোমার দিতে হবে। কিন্তু ফি এরকম না, ফি হচ্ছে তুমি একটা জিনিস দিলা, তুমি ওই সুযোগটা পাবা, তুমি ওই ফিটা দিলা না, তুমি ওই সুযোগটা পাবা না। যেমন তুমি ধরো তুমি রেজিস্ট্রেশন ফি, ঠিক আছে, ধরো তুমি রেজিস্ট্রেশন যে ফিটা আছে, রেজিস্ট্রেশন ফি, ভূমির যে রেজিস্ট্রেশন ফি, তুমি ভূমির রেজিস্ট্রেশন ফি দিলে তোমার ভূমি রেজিস্ট্রেশন হবে, তোমার নামে রেজিস্ট্রেশনের কাগজ হবে। তুমি রেজিস্ট্রেশন ফি না দিলে তোমার রেজিস্ট্রেশন ফি হবে না, তোমার মানে রেজিস্ট্রেশন হবে না। এইটাই ফি হচ্ছে তুমি একটা সুযোগ পাওয়ার জন্য তুমি একটা ব্যয় করতেছো, আর করটা হচ্ছে তোমার উপরে একটা ম্যান্ডেটরি, তোমার উপর বাধ্যতামূলক, তোমার এটাকে দিতেই হবে, ঠিক আছে, কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হইলে তোমার এটা দিতেই হবে। দেখো গতে বলা হচ্ছে তারপরে উদ্দীপকের আলোকে সরকারি ঋণের আভ্যন্তরীণ উৎসগুলো, আভ্যন্তরীণ উৎসগুলো কি কি বলা হচ্ছে এক্ষেত্রে দেখো, আভ্যন্তরীণ উৎস আছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ, এই চারটাকে তোমার ব্যাখ্যা করতে হবে। এগুলো হচ্ছে আভ্যন্তরীণ তোমার উৎস, এই আভ্যন্তরীণ উৎসগুলো চারটা তোমার 1 2 3 4 দিয়ে তোমার এই ক্ষেত্রে এগুলো ব্যাখ্যা করতে হবে, যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, তারপর বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়, ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নেয়, ট্রাস্ট থেকে, এনজিও থেকে, কিংবা ব্যক্তিবর্গ যেসব ধনী ব্যক্তিবর্গ আছে তাদের থেকে ঋণ নেয়, ঠিক আছে, এগুলো। তারপর দেখো ঘতে বলা হচ্ছে বৃহৎ প্রকল্প বাস্তবায়নে অভ্যন্তরীণ অর্থায়নের উৎসের পাশাপাশি বৈদেশিক অর্থায়নের যৌক্তিকতা। শুধু একটা দেশ কি শুধুমাত্র নিজের দেশের যেসব আছে উৎস আছে এইগুলা থেকে কি পারে না, তার উন্নয়নের জন্য কিন্তু বৈদেশিক এগুলা দরকার হয়, ঠিক আছে, বৈদেশিক অর্থায়নের দরকার হয়। এর জন্য আমরা বলবো যে এর যৌক্তিকতা বিশ্লেষণ করা হলো বৈদেশিক ফলের তোমার আছে, তবে এর কিছু আছে, কিছু যেমন কঠিন শর্ত দেওয়া হয়, বা তোমার কোনো রাজনৈতিক ভাবে ব্যাঘাত ঘটানো হয়, বা যেই টাকাটা দেওয়া হলো ওই টাকাটা উপরে তারা তোমার ধরো ওই টাকার অনেক সুদ দিল, চড়া সুদ দিল, এই বিষয়গুলো যদি দেওয়া হয় তাহলে আমাদের বৈদেশিক ঋণের দরকার নেই। কিন্তু যদি এইগুলো না দেওয়া হয়, শর্ত না চাপিয়ে যদি অন্য
তোমার সহজ শর্ত দেয়, ঠিক আছে, যে আপনি মাত্র 2% সুদ দিবেন, বা আপনি ধরেন আপনার নিজের কর্মসংস্থান বা আপনি যে ক্ষেত্রে চান সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই ধরনের বিষয়গুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা বৈদেশিক অর্থায়ন করতে পারি, নিব। আর যদি না হয় তাহলে আমরা অর্থায়ন নিব না। তারপর দেখো বলা হচ্ছে আবগারি শুল্ক কি। আবগারি শুল্ক আমরা অলরেডি পড়ে আসছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা এই 6টার মধ্যে অলরেডি 3বার কিন্তু পেয়ে গেছি যে আবগারি শুল্কটা কি। তারপর দেখো বলা হচ্ছে খতে মূল্য সংযোজন করকে পরোক্ষ কর কেন বলা হয়। মূল্য সংযোজন মানে ভ্যাট কেন পরোক্ষ কর বলা হয় এটা আমরা জানি। তারপর যদি দেখি যে এটা আসলে করাঘাত এবং করপাত একই ব্যক্তির উপরে হয় না। করঘাতটা হয় এক ব্যক্তির উপরে, করপাতটা হয় অন্য ব্যক্তির উপরে। এবং আমরা যেহেতু জানি পরোক্ষ করে করঘাত এবং করপাত ভিন্ন ব্যক্তির উপরে হয়, অথবা আমরা বুঝতে পারি যে ভ্যাট বা মূল্য সংযোজন কর এটা হচ্ছে মূলত আমাদের কি পরোক্ষ কর। দেখো এটার তোমার যে মূল্য সংযোজন কর, ঠিক আছে, তোমার এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু তোমার এটা বোঝা যায় যে এটা পরোক্ষ, ঠিক আছে। এই যে মূল্য সংযোজন, একটা নির্দিষ্ট মূল্য থাকে সেইটার সাথে আবার কিছু একটা বিষয় সংযোজন করা হয়, মানে যোগ করা হচ্ছে, ঠিক আছে। ধরো একটা বিষয়ের দাম ছিল 900 টাকা, সেটার সাথে যোগ করা হলো কত, এই যে সংযোজন করা হলো আরো 100 টাকা, এই যে তোমার 1000 টাকা হইলো। তো এর মধ্যে কি তোমার এই যে 100 টাকাটা কিন্তু তোমার বেশি ভ্যাট, যেটা ভ্যাট বলা হচ্ছে। অতএব আমরা কিন্তু বুঝতে পারি যে করা তোমার এই দুইটা বিষয় কিন্তু তোমার আলাদা। তোমার মেইন মূল্য ছিল এটা এবং সংযোজন করে এটা আসল তোমার হয়ে গেল, চূড়ান্ত মূল্য হয়ে গেল এটা। অতএব আমরা বুঝতে পারি যে মূল্য সংযোজন কর একটা পরোক্ষ কর। উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের খাতগুলো, উদ্দীপকের আলোকে দেখো কত সহজে কোশ্চেনগুলো তোমার উদ্দীপকে সব দিয়ে দিচ্ছে। তোমার এইরকম না যে তোমার মনে রাখতে হচ্ছে, তোমার এই বিষয়গুলো মনে রাখতে হচ্ছে, এইরকমও না। তোমার উদ্দীপকের মধ্যে দিয়ে দিয়েছে যে কোন ব্যয় খাতগুলা, তোমার জাস্ট ওইগুলা তোমার এই ক্ষেত্রে কি করতে হবে, বর্ণনা করতে হবে। যেমন দেখো অর্থনৈতিক উন্নয়ন ও কর্মরাষ্ট্রের জন্য শিক্ষা, চিকিৎসা, আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি প্রভৃতি খাতে সরকার প্রচুর। আমরা ওই যে শুরুর দিকে যে আমরা একটা সৃজনশীল পড়ে আসছিলাম না, শুরুর দিকে যে এসব দিকে যেই করা হচ্ছে, ব্যয় করা হচ্ছে, যেগুলো আসলে রাজস্ব ব্যয় বলা হয়, এই খাতগুলোর তোমার এই ক্ষেত্রে তোমার ব্যাখ্যা করতে হবে। শিক্ষা খাতে কেন ব্যয় করা হচ্ছে, চিকিৎসা খাতে কেন, বা আইন শৃঙ্খলা রক্ষা, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে বর্ণনা করতে হবে। তারপর ঘতে দেখো বলা হচ্ছে ঋণ গ্রহণের মাধ্যমে ব্যয় নির্বাহের অসুবিধা। ঋণ গ্রহণের মাধ্যমে ব্যয় নির্বাহের অসুবিধা। দেখো একটা বিষয় হলো ঋণ গ্রহণ, আর একটা হচ্ছে ব্যয় নির্বাহের অসুবিধা। ঋণ গ্রহণ যখন তুমি করলা, ঠিক আছে, তখন কিন্তু তোমার ব্যয় নির্বাহের অসুবিধা সম্পর্কে তোমার কি কি দেখো উদ্দীপক বলে, তবে এইসব ঋণের দক্ষ ব্যবহার। প্রথমে দেখো এই যে বলে দেওয়া আছে দক্ষ ব্যবহার হচ্ছে না। তারপর তোমার দুর্নীতি, তারপর ধরো তোমার কঠিন শর্ত আরোপ করে দিল, ঠিক আছে, অসুবিধা, ঋণ গ্রহণ। তুমি যখন ঋণ গ্রহণ করলা, সে বললো যে আমার কর্মসংস্থান, এর ফলে কি হলো, তুমি টাকা আনলা চায়না থেকে, ঠিক আছে, চায়না থেকে তুমি টাকা আনলা বিডিতে। তারপর আবার কি করলো, চায়না বললো যে আমাদের লোক, আমাদের পিপল, ঠিক আছে, চায়নার পিপল তোমার কাজ করাইতে হবে বিডিতে। কাজ করানোর পরে কি হলো, এই যে তারা যে কাজ করলো, এই টাকা আবার তারা কি করলো, এই টাকা আবার তারা কিন্তু চায়নাতে নিয়ে গেল। এর ফলে বাংলাদেশের কিন্তু আলটিমেটলি লস হইলো, ঠিক আছে। তোমার এক্ষেত্রে তারা সুদও পাইলো তোমার চায়না, কিংবা তারা এই পিপলের যে ইগুলো এটা কিন্তু বাংলাদেশ রাখতে পারতো যদি তোমার এই ঋণটা গ্রহণ না করতো, ঠিক আছে। কিংবা ধরো তোমার যদি দক্ষভাবে ব্যবহার না করতে পারে, ঠিক আছে, ধরো তুমি যেই কাজটা তুমি 100 টাকায় খরচ করলে হয়ে যেত, কিন্তু তুমি ওইটার মধ্যে খরচ করতেছো 1000 টাকা। আর দুর্নীতির কথা তো নাই বললাম, ঠিক আছে। একটা পর্দা বাংলাদেশে একটা 300 টাকা দামের পর্দা আমরা দেখছি যে 56,000 57,000 টাকায় আমরা কিনছি, 45,000 টাকায় আমরা একটা পর্দা কিনেছি, ঠিক আছে। তো এই দুর্নীতির কথা নাই বা বললাম, ঠিক আছে। এই যে ঋণ গ্রহণের ফলে যেই সব ইগুলা হচ্ছে অসুবিধা, এই সম্পর্কে তোমার মতামতগুলো এইভাবে যে অসুবিধা হচ্ছে এই বিষয়গুলো তোমার তুলে ধরতে হবে, ঠিক আছে। তার পরবর্তী সৃজনশীলে যদি আমরা যাই, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে এনবিআর কি। এনবিআর হচ্ছে তোমার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, রাজস্ব বোর্ড যেটা, ঠিক আছে, ওইটাকে এনবিআর বলা হয় ইংলিশে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তারপর দেখো বলা হচ্ছে স্বেচ্ছা দানকে কোন ধরনের কর। আসলে এই কোশ্চেনটার মধ্যে একটা ত্রুটি আছে। স্বেচ্ছামূলক দান কখনো কর হইতে পারে না, ঠিক আছে, দান কখনো কর না। তুমি যদি উত্তরটাও দেখো, উত্তরটাও কিন্তু এই ক্ষেত্রে খুবই গরমিল একটা উত্তর ছিল, গরমিল উত্তর ছিল। এইটা আসলে কোনো কর না, ঠিক আছে, এটা তুমি বলে দিবা কোনো কর না। তুমি বোর্ডে কোশ্চেন আসছে যে এটা কোন ধরনের কর, আর তুমি বলে দিলে যে এই ধরনের কর, এটা তোমার বলার দরকার নেই, তুমি বলবে যে এটা কোনো ধরনের কর না, ঠিক আছে। কারণ দান তো দান করা মানে তুমি এটা নিজের ইচ্ছায় দান করলা।
কর হলো বাধ্যতামূলক একটা বিষয়, কিন্তু দান কি বাধ্যতামূলক? তুমি যদি এখন দান না করো, কে তোমার বলবে যে দান কর? কিন্তু কর না দিলে তোমারে রাষ্ট্র তোমার বিরুদ্ধে স্টেপ নিতে পারবে। দান না করলে কি স্টেপ নিতে পারবে? স্বেচ্ছামূলক দান আরো। তো এটা তুমি কিভাবে এটা কর বলতেছো? এটা কোনো ধরনের কর না। কতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব কোনগুলা? প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, কিংবা তোমার এখানে দেখো আয় কর, ফি, যেগুলো তোমার এই বিষয়গুলো। এবং এর বাইরে যে করগুলো আছে, কর রাজস্ব বহির্ভূত যে করগুলো, সেগুলোই হচ্ছে তোমার প্রত্যক্ষ পরোক্ষ কর। ঠিক আছে, যেমন এক্ষেত্রে দেখো কি বলে, সরি, কর বহির্ভূত রাজস্বগুলা কোনগুলা দেখো, এক্ষেত্রে বলা হচ্ছে ফি, জরিমানা, নন জুডিশিয়াল স্ট্যাম্প, সুদ, লেভি, ভূমি রাজস্ব। যেমন তুমি ফি যেটা দিচ্ছ, এটা তো কর না, তার মানে এটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। বা নন জুডিশিয়াল স্ট্যাম্প বা জরিমানা, ধরো একটা আইন ভঙ্গ করলে একটা জরিমানা করলো, সেটা তো কোনো তোমার না, কর না। ঠিক আছে, এগুলো হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, উদ্দীপকেই দেয়া আছে এগুলা। সরি। আচ্ছা দেখো এক্ষেত্রে তারপর ঘতে দেখো বলা আছে উদ্দীপকে সরকারের আয়ের উৎস হিসেবে কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্বের মধ্যে কোন উৎসটি কর আয় বৃদ্ধিতে তোমার অধিক পছন্দ? কোনটা পছন্দ হবে তোমার? কর রাজস্ব, কারণ কর বহির্ভূত রাজস্ব কি আছে? ফি, এটা না দিলে সরকার কিছু করতে পারবে না। জরিমানা, জনগণ আইন মেনে চললে তো জরিমানা পাবে না। কিংবা সুদ, ফি, এগুলো তো কোনো ম্যান্ডেট, কিন্তু এইগুলো তো কোনো উৎস হইতে পারে না। উৎস হলো কর রাজস্ব, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, ভূমি কর, সম্পদ কর। ঠিক আছে, আরো যেসব কর আছে এগুলো হচ্ছে তোমার মেইনই। ঠিক আছে, এটা তোমার এখানে বলতে হবে যে আয় বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। ঠিক আছে, কর রাজস্ব যেগুলো আছে এগুলো আয় বৃদ্ধিতে সহায়ক। তারপর তুমি বললা যে কর রাজস্ব কি, কর বহির্ভূত রাজস্ব কি, এবং কর রাজস্বগুলো কি কি উপকার আমাদের জন্য। ঠিক আছে, এবং তারপর তুমি ফাইনালি বলবা যে অতএব আমরা বুঝতে পারি যে সরকারের আয়ের উৎস হিসেবে কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্বের মধ্যে কর রাজস্ব উৎসটি আয় বৃদ্ধিতে অধিক ফলপ্রসূ। তারপরে সৃজনশীলে দেখো বলা আছে সম্পূরক শুল্ক কি? সম্পূরক শুল্ক কি? সম্পূরক শুল্ক হচ্ছে তোমার বিভিন্ন পণ্যের উপর আরোপিত করের অদক্ষতা দূর করার জন্য ভ্যাট আরোপ করার পরও বিলাস জাতীয় দ্রব্যে, যেমন তুমি যদি দেখো, এটা আমরা হতাশ আসলে বলা যায়, বা একই সাথে সরকারের দিক থেকে তার যৌক্তিকতা আছে। যেমন তুমি ধরো একটা ডেইরি মিল্ক চকলেট, একটা ডেইরি মিল্ক চকলেট তুমি যদি দেখো যেগুলো ইন্ডিয়া থেকে আসছে, ধরো তুমি ওটার মধ্যে দেখলা যে ওটার মধ্যে আছে কত দাম লেখা, 10 রুপি। বাংলাদেশে এসে ওটার দাম হয়ে গেছে ভাই 40 রুপি, 50 রুপি। কি জন্য? তোমার আমদানির জন্য কত টাকা খরচ হইতে পারে সর্বোচ্চ? ধরো তুমি এটা 10 রুপি, তো ধরো তুমি 10 রুপিটা যদি কনভার্ট করো, সর্বোচ্চ হইলো তোমার 16 রুপি, 16 টাকা হইলো। ঠিক আছে, 16 টাকা হইলো বা 15 টাকা হইলো, 15 টাকা না আরো কম, 15 টাকা। এবং ধরো তুমি আমদানি হিসাবে আরো ধরো 5 টাকাই ধরলাম আমি, যে তোমার একটা চকলেট আমদানির জন্য তোমার 5 টাকা খরচ হইলো। 5 টাকা দাম কত হইতো বলো? এটা 20 টাকা। কিন্তু আমরা খাই কত দিয়ে? আমরা খাই এই যে 40 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে। এই যে এক্সট্রা 20 টাকা বা এক্সট্রা 30 টাকা, এটা হচ্ছে সম্পূরক কর। আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো, একটা গাড়ি ধরো তুমি, যেই গাড়িটা বাংলাদেশে ধরো একটা তোমার BMW এর একটা গাড়ি আসলো, ধরো ওই গাড়িটার দাম বাংলাদেশে কত? 2 কোটি টাকা। ধরো 2 কোটি। একই গাড়ি যখন তুমি ইন্ডিয়ায় কিনতে গেলা, তোমার এই গাড়ির দাম কত হইলো? এই গাড়ির দাম হইলো তখন তোমার ধরো তোমার 40 লাখ। দাম কত গুণ হয়ে গেল? 5 গুণ। 5 গুণ 40 লাখ। ধরো তুমি 40 লাখে কনভার্ট করলে তোমার ধরো কত হইতে পারতো? 70 লাখ। ঠিক আছে, 70 লাখ তোমার হইতে পারতো। এবং এর উপরে দেখো তোমার 300% যদি করে, 300%, তাহলে আসল দাম হলো 70 লাখ, 70 লাখ টাকা। এবং 70 লাখ টাকার উপরে যখন তোমার 300% তোমার করা হলো, তখন ওইটার দাম হয়ে গেল কত? 2 কোটি 1 দশক শতক হাজার লাখ কোটি। আচ্ছা শূন্য একটা কম হবে, তখন ওইটার দাম হয়ে গেল কত? তখন ওইটার দাম হয়ে গেল তোমার এই ক্ষেত্রে দেখো 2 কোটি 10 লাখ। ঠিক আছে, এইরকম দাম হয়ে গেল। এইটা হচ্ছে তোমার সম্পূরক কর। এটা দেওয়ার পিছনে সরকারের যৌক্তিকতা আমি আসলে এই চকলেটের ক্ষেত্রে দেখি না, যে আসলে কেন চকলেটের উপরে কি সমস্যা, কিন্তু গাড়ির উপরে দেখি।
বাংলাদেশে যেই পরিমাণ গাড়ি, যেই পরিমাণ জ্যাম, বাংলাদেশ হলে এইটুকু একটা দেশ, ভারতের কি বলে 50 ভাগের 1 ভাগ। তো ভারতের হিসাব করলে বাংলাদেশের লাভ নাই। এমন না যে বাংলাদেশদের টাকা কম, বাংলাদেশদের টাকা বহুত বেশি। নইলে তুমি একটা রাস্তায় জ্যাম দেখলে, তুমি যদি দেখো একটা প্রাইভেট কারে করে মানুষ অফিসে যায়, কয়জন যায়? 2 জন যায়, ড্রাইভার সহ ধরো 3 জন। আর ওই টাইমে একটা পাবলিক বাস একটা প্রাইভেট কারের চেয়ে খুব বেশি তো জায়গা খায় না। 1.5টা প্রাইভেট কার মানে 1.5 প্রাইভেট কার কিন্তু তোমার একটা পাবলিক ট্রান্সপোর্ট হয়ে যায়, ঠিক আছে, একটা পাবলিক ট্রান্সপোর্ট হয়ে যায়। ওই বাসের মধ্যে লোক থাকে কতজন? বাসের মধ্যে লোক থাকে কমপক্ষে 70-80 জন। কিন্তু ওইটা তোমার ওই গাড়িতে যদি করতে চাই, কয়টা গাড়ি লাগবে? 70টাই করার জন্য তোমার এই ক্ষেত্রে কমপক্ষে 20 থেকে 25টা গাড়ি তোমার লাগতেছে। 25টা গাড়ি তোমার একটা সড়কে কতটুকু জায়গায় খায়? ওই জায়গাটা কিন্তু একটা পাবলিক ট্রান্সপোর্টে হয়ে যাইতে পারতো। এখন তুমি ধরো যে এই যে 70 লাখ রুপিটা, এটা যদি 70 লাখই থাকতো, তুমি বাংলাদেশে তুমি মনে করো কোনো রাস্তা দেখতে না গাড়ি ছাড়া। এমনি যেই পরিমাণ গাড়ি, এই যে সিসি লিমিট কি জন্যই করতেছে না, সিসি লিমিট উঠাই দিলেই বাংলাদেশে গাড়ি ঢুকতে শুরু করবে, বা তোমার অনেক প্রকারের হুন্ডার আসা শুরু করবে, এবং দেখা যাবে হুন্ডারই হবে। আর দেয় না, কারণ বাংলাদেশ ছোট জায়গা, তোমার এই ক্ষেত্রে চলাফেরার জায়গা নেই, তোমার রাস্তা ছোট ছোট। তোমার যদি হাই সিসির দেয় তোমার তখন তোমার কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখো হুন্ডারের বিষয় আরো বেড়ে যাবে, তখন অ্যাক্সিডেন্ট কিন্তু আরো বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমার একটা সরকারের পক্ষে একটা যৌক্তিকতা আছে। তারপর দেখো তোমার এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার খতে মূল্য সংযোজন করকে পরোক্ষ কর কেন বলা হয়, এটা আমরা অলরেডি পড়েছি। তারপর দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে উল্লিখিত কেন্দ্রীয় স্থানীয় ব্যয়। কেন্দ্রীয় ব্যয় কোনগুলো, স্থানীয় ব্যয় কোনগুলো? কেন্দ্রীয় ব্যয় হচ্ছে তোমার, দেখো তোমার এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার সরকারে এই সমস্ত কেন্দ্রীয়ভাবে যে ব্যয়গুলো করে থাকে, ঠিক আছে, বা কেন্দ্রীয় তোমার যেসব বিষয় আছে, ঠিক আছে, ওই ক্ষেত্রে। আর যেই বিষয়গুলো জেলা পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে বা গ্রাম পর্যায়ে যে ব্যয়গুলো করা হয় স্থানীয় সরকার কর্তৃক, সেটাকে স্থানীয় ব্যয় বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে থেকে তোমার তালিকা করতে হবে, এবং এর বাইরে তোমার ইসের যে এইগুলো আছে বইয়ে, আরো যে বিষয়গুলো আছে বইয়ে, ওই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে থেকে তোমার করতে হবে, তুলে ধরতে হবে। তারপর দেখো কেন্দ্রীয় ব্যয় অর্থনৈতিক উন্নয়নে বেশি সহায়ক কেন? কেন্দ্রীয় ব্যয় বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ধরো তুমি বাংলাদেশে একটা মেট্রো রেল যেটা তৈরি হচ্ছে, বা কর্ণফুলী টানেল তৈরি হচ্ছে, বা ধরো তোমার পদ্মা সেতু, সবচেয়ে ভালো উদাহরণ দেওয়া যাচ্ছে পদ্মা সেতু, ঠিক আছে। পদ্মা সেতুর ফলে কি হচ্ছে, এই যে দক্ষিণের যেই জেলাগুলা সরাসরি কিন্তু সারা দেশের সাথে লিঙ্কড হয়ে যাচ্ছে, ঢাকার সাথে লিঙ্কড হয়ে যাচ্ছে। যে বরিশাল যাইতে আগে 1 দিন লাগতো, সেই বরিশালে এখন 2-3 ঘন্টা লাগে। যে শরীয়তপুরে আগে যাইতে তোমার 10-12 ঘন্টা লাগতো, সেই শরীয়তপুরে এখন যাইতে 1 ঘন্টা লাগে পদ্মা সেতুর ফলে, ঠিক আছে। এই সবগুলা জেলা তোমার কিন্তু এখনই হয়ে যাচ্ছে। ওই জেলার যেসব কৃষক আছে যারা সবজি বিক্রি করবে, এগুলো তো আগে আনতে পারতো না, পচে যাইতো, এখন কিন্তু পচে যায় না, এখন তারা আইনে বিক্রি করতে পারে। এই যে উন্নয়ন, এগুলো হচ্ছে কেন্দ্রীয় উন্নয়ন, সারা দেশের মানুষেরই হচ্ছে। কিন্তু স্থানীয় উন্নয়নগুলো কি? স্থানীয় উন্নয়ন হলো তোমার ধরো ঢাকার মধ্যে একটা রাস্তা করলো, বা ঢাকার মধ্যে একটা বাজার করলো, এটার দ্বারা উপকৃত কে হবে? শুধু ঢাকার মানুষ বা ওই নির্দিষ্ট অঞ্চলের মানুষ। কিন্তু যখন তোমার এটা এই কেন্দ্রীয় পর্যায়ে যাচ্ছে, তখন কিন্তু সমস্ত দেশের মানুষ উপকৃত হচ্ছে। অতএব আমরা বুঝতে পারি যে কেন্দ্রীয় যেই আমাদের উন্নয়নটা, ঠিক আছে, বা কেন্দ্রীয় যে ব্যয়টা, ঠিক আছে, এটা আমাদের জন্য বেশি সহায়ক, ঠিক আছে, বেশি সহায়ক, বোঝা যাচ্ছে, ঠিক আছে। তার পরবর্তী সৃজনশীল যদি আমরা যাই, দেখো এক্ষেত্রে বলা আছে আমদানি শুল্ক কি? রপ্তানি শুল্ক আমরা জানি, আমদানি শুল্ক হচ্ছে তোমার এই যে আমদানি যে করছে, ঠিক আছে, বিদেশ থেকে যে আমদানি করছে, এই আমদানির উপরে যে শুল্কটা, সেটা তোমার কর যেটা, সেটা হচ্ছে আমদানি শুল্ক। ফি বাধ্যতামূলক না, হ্যাঁ ফি বাধ্যতামূলক না, এটা আমরা পড়েছি। কারণ কি, ফি মানে হচ্ছে তুমি একটা ব্যয় করবা, ওই ব্যয়ের ফলে তুমি কিছু সুযোগ সুবিধা পাবা। তোমার যদি সুযোগ সুবিধা না হয়, তুমি ব্যয় করবা না, ঠিক আছে, এটা বাধ্যতামূলকের কিছু না। তারপর দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের সরকারি অর্থ ব্যবস্থার কোন ধারণা দুটি প্রতিফলিত হচ্ছে? অর্থ ব্যবস্থা কোন ধারণা দুটি? সরকার প্রাপ্ত রাজস্ব বিনিয়োগ ও প্রতিষ্ঠান কর, ঋণ, স্থাপনের অনুদান, দান প্রভৃতি অর্থ সংগ্রহ করে। এই সংগৃহীত অর্থ রাষ্ট্র পরিচালনা কর্তৃক উন্নয়নমূলক ও জনহিতকর কার্যে কোন দুটি প্রতিফলন ঘটে? আমরা যদি দেখি এক্ষেত্রে আয় এবং ব্যয়, ঠিক আছে। উদ্দীপকে দেখো বলা হচ্ছে যে কিছু ক্ষেত্রে সে আয় করছে, আর কিছু ক্ষেত্রে সে ব্যয় করছে। এই যে আয় তোমার প্রাপ্ত রাজস্ব, ঠিক আছে, সরকার প্রাপ্ত কিংবা কর, ঋণ, টাকা ছাপানো, এগুলো থেকে অর্থ সংগ্রহ করে, এই যে আয়।
আবার এই সংগৃহীত অর্থ রাষ্ট্র বিভিন্ন উন্নয়নমূলক জনহিত কাজের জন্য সে ব্যয় করে। যে আয় এবং ব্যয় এই দুইটা তোমার এক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে। তুমি বলবা যে আয় কি, ব্যয় কি, তারপর উদ্দীপকের থেকে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি, অতএব এটা দ্বারা আয় বোঝা যাচ্ছে, এবং এই বিষয়টা থেকে আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে ব্যয় বোঝা যাচ্ছে। ঠিক আছে, অতএব উদ্দীপকে সরকারি অর্থ ব্যবস্থা যে দুটি ধারণার প্রতিফলিত হয়েছে সেটি হচ্ছে আয় এবং ব্যয়। ঘতে দেখো বলা হচ্ছে উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ। উদ্দীপকের আলোকে, ঠিক আছে, উন্নয়নমূলক এবং জনহিতকর কাজের জন্য বাংলাদেশের যেসব ব্যয়ের খাতসমূহ আছে, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, রাজস্ব ব্যয়, ঠিক আছে, উন্নয়ন ব্যয়, তারপর আরো তোমার আরো যেসব ব্যয়গুলো আছে ওই ব্যয়গুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে। পৌনঃপুনিক ব্যয় যেগুলো রাজস্ব ব্যয়, অরাজস্ব ব্যয় যেগুলো আছে, বা উন্নয়নের ক্ষেত্রে যেসব ব্যয়, ঠিক আছে, বা তোমার মনে করো যেসব জায়গা থেকে লাভ হয় না, ঠিক আছে, ওই ক্ষেত্রে যেসব ব্যয়, ঠিক আছে, এই ব্যয়গুলো তোমার তুলে ধরতে হবে। সরকারি অর্থব্যবস্থা কি? সরকারি অর্থব্যবস্থা হচ্ছে তোমার সরকারি অর্থনীতির যে শাখায় সরকারের আয় এবং ব্যয় সংক্রান্ত বিষয়াদি আলোচনা করে সেটা সরকারি অর্থব্যবস্থা। ঠিক আছে, আয় এবং ব্যয় সংক্রান্ত বিষয় যদি আলোচনা করা হয় সেটা হচ্ছে সরকারি অর্থব্যবস্থা। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার প্রত্যক্ষ কর নাগরিক চেতনা বৃদ্ধিতে সহায়ক। প্রত্যক্ষ কর কি আমরা জানি, করাঘাত এবং করাপাত একই। যখন তুমি একটা প্রত্যক্ষ কর মানে কি, নিজের করটা নিজে গিয়ে দিচ্ছ, এই যে করটা তুমি দিচ্ছ যে হ্যাঁ আমি টাকা দিচ্ছি, আমি দেশের উন্নয়নে অবদান রাখছি, আমি আমার দায়িত্বটা পালন করছি, ঠিক আছে, এই একটা তোমার কিন্তু চেতনা কিন্তু তোমার মধ্যে আসে। এই নাগরিক চেতনা বৃদ্ধি করে তুমি যে একটা দেশের নাগরিক এটা তোমার মধ্যে ফিল হয় যে আমি দেশের জন্য কাজ করছি, দেশের আমার আয় আমি দেশকে দিচ্ছি, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তখন তোমার মধ্যে হয়, চেতনা বৃদ্ধিতে সহায়তা করে। ঠিক আছে, তারপর গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত কর দুটি কর কি? এ ব্যক্তি ধার্যকৃত কর বোঝা আইন সংগঠনভাবে অন্যের উপর চাপিয়ে দেয়। তার মানে কি? পরোক্ষ, সম্পূর্ণ বা আংশিকভাবে পরোক্ষ। আর দেখো বি ব্যক্তির উপর ধার্যকৃত করের বোঝা সম্পূর্ণভাবে তাকে বহন করতে হয়। তার মানে এক্ষেত্রে কোনটা? প্রত্যক্ষ, মানে করাঘাত করাপাত একই ব্যক্তি, করাঘাত করাপাত তোমার এক্ষেত্রে ভিন্ন ব্যক্তি। ঠিক আছে, এই প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর দুটি চিহ্নিত করতে হবে। ঠিক আছে, আর এই দুটার মধ্যে পার্থক্য করতে হবে ঘতে, যে তোমার এক্ষেত্রে বলতে হবে করাঘাত করাপাত একটার মধ্যে একই ব্যক্তির উপর হয়, আর একটার মধ্যে তোমার আলাদা ব্যক্তির উপর হয়। তারপর তোমার বলতে হবে তোমার একটার মধ্যে, ঠিক আছে, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে যে একটা আমাদের ডিরেক্ট দিতেই হয়, ঠিক আছে, প্রত্যক্ষ কর, বা আরেকটা হচ্ছে যেটা আমাদের আংশিকভাবে বা সম্পূর্ণভাবে দিতে হয় না। ঠিক আছে, এটা হচ্ছে পরোক্ষ কর, বা প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়া সহজ। ঠিক আছে, কারণ এটা আমরা যদি আমরা কম দেখাই, আয় কম দেখাই, তাহলে আমাদের কর কম দিতে হবে, কিন্তু পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না, যেটা দেওয়া আছে সেটা তোমার দিতে হবে। ওষুধের দাম ধরো তোমার ভ্যাট সহ 5 টাকা, তোমার 5 টাকা দিতে হবে, নাহলে তুমি ওষুধ কিনতে পারবা না। খাবারের দাম 1000 টাকা, এক্ষেত্রে ভ্যাট 100 টাকা আছে, তোমার 1100 টাকা দিলে তুমি খাবার খাইতে পারবা, নাহলে খাইতে পারবা না। তারপরে এক্ষেত্রে দেখো প্রত্যক্ষ কর নাগরিকদের সচেতনতা বাড়ায়, কিন্তু পরোক্ষ কর আমরা বুঝিও না অনেক ক্ষেত্রে যে আমরা কর দিচ্ছি কিনা দিচ্ছি না। ঠিক আছে, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে। তারপর দেখো 11 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে পরোক্ষ কর কাকে বলে? করাঘাত করাপাত ভিন্ন ব্যক্তির উপরে। বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্য উত্তম, এটা আমরা অনেকবার পড়েছি, ইভেন এটা আমরা প্রিভিয়াস যে 8th চ্যাপ্টারটা ছিল, ঠিক আছে, ওই চ্যাপ্টারের মধ্যে আমরা এটা পড়ে এসেছি। তারপর দেখো উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য বিশ্লেষণ করো। সরকারি ব্যয়ের উদ্দীপকের আলোকে সরকারি ব্যয় দেখো শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, কর্মসংস্থান, পরিবহন, যোগাযোগ খাতে সরকারি যে ব্যয়টা, একদম প্রথম সৃজনশীলে কিন্তু আমরা এই বিষয়টা পেয়েছিলাম। ঠিক আছে, প্রথম সৃজনশীলে। তো এই বিষয়টা তোমার ব্যাখ্যা করতে হবে, ব্যয়ের উদ্দেশ্য, শিক্ষা খাতে কেন ব্যয় করছে, স্বাস্থ্য খাতে কেন ব্যয় করছে। ঘতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে সরকারি ঋণের দুটি উৎস। সরকারি ঋণের দুটি উৎস কি? একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বৈদেশিক। এই দুটা বিষয় অলরেডি আমরা পড়ে এসেছি। তারপর দেখো 12 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে ফি কাকে বলে? ফি হচ্ছে তোমার ব্যক্তিকে বিশেষ সুবিধা বা অসুবিধা বা সেবা প্রদানের জন্য সরকারের কাছ থেকে যে অর্থ আদায়, সরকার তার কাছ থেকে যে অর্থটা আদায় করে সেটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে কি, সেটা হচ্ছে তোমার কি বলে? ফি। তারপর দেখো আয় করকে প্রত্যক্ষ কর কেন বলে? এটা ব্যক্তিকে নিজে দিতে হয় বা নিজেকে বহন করতে হয় ব্যক্তিগতভাবে। এটার করাঘাত এবং করাপাত একই ব্যক্তির উপরে, এটা অন্যের উপরে চাপানো যায় না। ঠিক আছে, তার উপরে যা ধার্য হয়েছে সেটাই দিতে হবে, অতএব এই জন্য এটাকে তোমার প্রত্যক্ষ কর বলা হয়।
তারপর দেখো উদ্দীপকে উল্লেখিত সরকারের আয়ের উৎসগুলো ব্যাখ্যা করো। আয়ের উৎসগুলো কি দেওয়া আছে দেখো, এক্ষেত্রে উদ্দীপকে দেওয়া আছে সরকার আয় কর, মূল্য সংযোজন, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক এইসব জায়গা থেকে বিভিন্নভাবে আয় করে। আবার যানবাহন ফি, ভূমি রাজস্ব, ঠিক আছে, এগুলো থেকে তোমার আয় করে, যেগুলো হচ্ছে তোমার একটা হচ্ছে রাজস্ব কর হিসাবে তুমি ভাগ করে নিবা, আর একটা হচ্ছে তোমার অরাজস্ব কর, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার ই করতে হবে, ঠিক আছে। তারপর দেখো সরকার তার আয় বৃদ্ধিতে উদ্দীপকে উল্লেখিত উপায়গুলো আর কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে তুমি মনে করো, ঠিক আছে। সরকারের আয় বৃদ্ধিতে আর কি কি করতে পারে, এই যে দেখো তোমার এই ক্ষেত্রে কিন্তু বলেই দিয়েছে কি কিভাবে। করের ভিত্তি সম্প্রসারণ, অনুৎপাদনশীল খাতে ব্যয় পরিহার, তারপর দেখো দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ার মাধ্যমে সরকার তোমার এই ক্ষেত্রে কিন্তু 3-4টা বিষয় তোমার বলেই দিয়েছে, ঠিক আছে। তোমার এই ক্ষেত্রে সরকার এই উৎসাহ আর কি কি ব্যবস্থা, এই 3টার বাইরেও আর কি কি ব্যবস্থাই করতে হবে, ঠিক আছে, সেগুলো তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো বলে দিয়েছে যে আর কি কি তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো 13 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে কর বলতে কি বোঝো। কর বলতে কি বোঝায়? কর বলতে বোঝে সরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে ব্যয় হয় সেটা জনসাধারণের নিকট থেকে বাধ্যতামূলক ভাবে যে অর্থটা আদায় করে সেটা হচ্ছে কর, ঠিক আছে। সরকার তোমার উন্নয়নের জন্য বা দেশ পরিচালনার জন্য জনগণের থেকে বাধ্যতামূলকভাবে যে অর্থটা নেয়। পরোক্ষ কর তুলনামূলক জনপ্রিয় কেন? কারণ এই ক্ষেত্রে জনগণ বুঝেই না, কারণ এবং সে সব জায়গায় দেয়, প্রদান করে, ঠিক আছে। একজনের উপরে পর আরেকজনের উপর দিয়ে খুব মজায় দেয়, ঠিক আছে। এই ক্ষেত্রে পরোক্ষ কর নিঃশর্ত, এটা তোমার প্রাপ্ত আয় বা ইসের উপর তুমি যার আয় 10 টাকা, যে রিক্সাওয়ালা সেও একটা ওষুধ কিনতে গেলে যে করটা দিতে হবে, এবং যে 100 কোটি টাকার মালিক তারও ওই ওষুধ কিনতে গেলে একই টাকা দিতে হবে, ঠিক আছে। কিন্তু প্রত্যক্ষ করের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, রিক্সাওয়ালার কর নাই, কারণ তার আয় কম, যদি কম হয় বেশি হলে দিবে। আর তোমার যে করে 100 কোটি টাকার মালিক তার দেখা যাবে 1 কোটি টাকা 2 কোটি টাকা তোমার করে দিতে হচ্ছে, ঠিক আছে। এই জন্য এটা অজনপ্রিয়। সরি। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার প্রদত্ত উদ্দীপকে সরকারের অর্থ সংগ্রহের উৎস। সরকার অর্থ সংগ্রহের উৎস কি কি দেয়া আছে দেখো। সরকার অর্থ সংগ্রহের উৎস দেয়া আছে তোমার আয়কর, ভ্যাট, বিভিন্ন ধরনের ফি বৃদ্ধি করার সাথে এত সংকলন না হলে ব্যাংক ও বাণিজ্যিক ঋণ নিতে পারে, ঠিক আছে। প্রথম বলা অর্থ সংগ্রহ কি কি আছে, আয়কর আছে, ভ্যাট আছে যেটা পরোক্ষ, আয়কর হচ্ছে প্রত্যক্ষ, এবং বিভিন্ন ধরনের ফি যেটা পরোক্ষ, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, এটা তুমি বলে দিবা, ঠিক আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, যেটা প্রত্যক্ষ কর সেটা হচ্ছে তোমার কর রাজস্ব, আর যেটা পরোক্ষ কর বা কর রাজস্ব না সেটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, যেটা আমরা প্রিভিয়াস কোশ্চেনে দেখে এসেছি। তারপর দেখো ঘতে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত উৎস থেকে ঋণ গ্রহণ করা অর্থনীতির জন্য কতখানি যুক্তিযুক্ত। বাণিজ্যিক এতেও সংকলন না হলে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক, মানে এক্ষেত্রে তোমার অভ্যন্তরীণ যে বিষয়টা, ঠিক আছে, অভ্যন্তরীণ ঋণ এটা তুলনামূলক ভালো, তবে এক্ষেত্রে কাজ না হলে কম শর্তে তুমি তোমার কি করো অভ্যন্তরীণের বাইরে তুমি করতে পারবা, বৈদেশিক ঋণও গ্রহণ করতে পারবে। এটা যুক্তিগত তোমারই করতে হবে যে কি কিভাবে এটার কাজ কি, যে আমরা যদি ব্যাংক থেকে তোমার সরকারি ব্যাংক থেকে নেই বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেই বা বাণিজ্যিক ব্যাংক থেকে নেই, এগুলোর আমাদের কি কি লাভ হইতে পারে বা কি কি লস হইতে পারে, ঠিক আছে, এগুলো তোমারই করতে হবে। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে দেখা যাচ্ছে সরকার চলতি আয় দ্বারা ব্যয় দ্বারা সংকুলন না হলে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার সুযোগ আছে, যা ঋণের অভ্যন্তরীণ উৎসকে নির্দেশ করে। এটাই তোমার ব্যাখ্যা করা হয়েছে এইখানে। দেখো একদম বলে দিস অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস, এরকম একটা সৃজনশীল আমাদের ছিল, তবে সেই ক্ষেত্রে আমাদের এই উৎসর কথা বলা নেই, কিন্তু এক্ষেত্রে দেখো সহজ করে বলে দেওয়া আছে। ফি কি আমরা জানি, আয়করকে প্রত্যক্ষ কর কেন বলা হয় জানি, উদ্দীপক জি চিহ্নিত স্থানে প্রসঙ্গটিকে, জি চিহ্নিত স্থান আসলে কোনটা, জি চিহ্নিত স্থান হচ্ছে তোমার এই ক্ষেত্রে যেটার মধ্যে আভ্যন্তরীণ এবং তোমার আছে সেটা হচ্ছে সরকারি ঋণ। সরকারি ঋণ কিভাবে দেখেন, তোমার কেন্দ্রীয় ব্যাংক থেকেও নিচ্ছে, বাণিজ্যিক ব্যাংক থেকে নিচ্ছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নিচ্ছে, একইভাবে বাহ্যিক উৎস হিসেবে বৈদেশিক সরকার, তারপর আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বৈদেশিক সংস্থা, এটা কি কিসের বিষয়কে করছে, ঋণকে নির্দেশ করছে, তোমার ঋণ যে নিচ্ছে, ঠিক আছে, এই ঋণকে
তারপর দেখো উদ্দীপকের দুই ধরনের উৎসের তুলনামূলক সুবিধা এবং অসুবিধা, যেটা আমরা অলরেডি বলেছি অনেকবার, আবারও বলছি, এটা তুমি ছক করে তারপর সুন্দর মতো তোমার এটা ব্যাখ্যা করবা, ঠিক আছে। এবং এগুলো আমি বারবার বলি, কলম দিয়ে আঁকানোর, সরি স্কেল দিয়ে করার কোনো দরকার নেই। ইভেন পেন্সিল থাকলে পেন্সিল, না হলে কলম দিয়ে, একদম সোজা হওয়া লাগবে না, ঠিক আছে। যতটুকু সোজা পারো, ঠিক আছে, যতটুকু সোজা পারো অতটুকু সোজা, ঠিক আছে, যতটুকু সোজা পারো তা, সরি, যতটুকু সোজা পারো অতটুকু সোজা তুমি করো, এতটুকু সোজা হইলেও হবে, তোমার অনেক সোজা লাগবে না, স্কেল ধরে তোমার সোজা করার দরকার নেই, ঠিক আছে। এইটুকু সোজা করেই তুমি এগুলা করে দাও, যে এখানে অভ্যন্তরীণ উৎস আছে, এই সুবিধা হচ্ছে, সুবিধা, ঠিক আছে। বা আমরা তারপর বললাম বাহ্যিক উৎসের এই সুবিধা হচ্ছে, বা বললাম যে অভ্যন্তরীণের সুবিধা আছে, বাহ্যিকের অসুবিধা অনেক, ঠিক আছে। তারপর অভ্যন্তরীণের সুবিধাগুলো এখানে ব্যাখ্যা করলাম, বাহ্যিকের অসুবিধাগুলো এখানে ব্যাখ্যা করলাম। অতএব আমরা বুঝতে পারি যেগুলা অভ্যন্তরীণের ক্ষেত্রে আমাদের মেইনলি সুবিধা আছে, তারপর তুমি এই ক্ষেত্রে কিছু অসুবিধাও দিতে পারো, কারণ অভ্যন্তরীণেরও তো কিছু অসুবিধা থাকে, কিংবা তোমার আবার বাহ্যিক যেটা ওইটারও কিছু সুবিধা থাকতে পারে। এই ক্ষেত্রে তুলনামূলক আলোচনা করবে যে অভ্যন্তরীণের সুবিধা অসুবিধা, বাহ্যিকের সুবিধা অসুবিধা, তবে অভ্যন্তরীণের সুবিধা বেশি হয় এটা তুলনামূলক গ্রহণযোগ্য, এবং বাহ্যিকের অসুবিধা বেশি হয় এটা তুলনামূলক অগ্রহণযোগ্য, ঠিক আছে। তো আজকে আমরা যদি শেষ সৃজনশীলে দেখি, দেখো সরকারি আয় কি? সরকারি আয় হচ্ছে মূলত তোমার জাতীয় ব্যয় নির্বাচনে সরকার বিভিন্ন উৎস থেকে যে আয় করে সেটাকে তোমার সরকারি আয় বলে, ঠিক আছে। তারপর দেখো খতে বলা হচ্ছে কর এবং ফি একই কিনা, না এক না, কেন এক না এটা আমরা বলে দিয়েছি। তারপর দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে জাতীয় ব্যয়ের উদ্দেশ্য সমূহ চিহ্নিত করো, ঠিক আছে। উদ্দীপকের আলোকে জাতীয় ব্যয়, জাতীয় ব্যয়গুলো কি এই ক্ষেত্রে দেখো বলে দেওয়া আছে। জাতীয় ব্যয়গুলো কি? মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, তারপর দেখো তোমার সামাজিক নিরাপত্তা কিংবা তোমার পরিবহন যোগাযোগ ব্যবস্থা যেসবই ব্যয় করে থাকে, এই ব্যয়গুলো তোমার চিহ্নিত করতে হবে, এবং কি ব্যয় করে এটা তোমার এই ক্ষেত্রে শুধুমাত্র চিহ্নিত করলেই হবে, ঠিক আছে। সরকারি ব্যয় কি এটা বললা, এবং তারপর উদ্দীপকের আলোকে চিহ্নিত করে দিলে এই ব্যয়। তারপর সরকারি আয়ের খাতসমূহ যথেষ্ট কিনা। সরকারি আয় কি কি বলছে দেখো, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্কের উপর নির্ভরশীল। এগুলা কি যথেষ্ট? এগুলা যথেষ্ট কিনা, ঠিক আছে। এগুলা যথেষ্ট নয়, বরং এর বাইরেও আরো কি দিতে পারে, সম্পূরক শুল্ক, মাদক শুল্ক, যানবাহন কর, ভূমি কর, রেজিস্ট্রেশন, তারপর বাণিজ্যিক রাজস্ব, প্রশাসনিক রাজস্ব দিতে পারে, এবং এগুলা আমাদের পরবর্তীতে তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো আজকে দেখো আমরা আমাদের যে ইকোনমিক সেকেন্ড পার্টের যে ইগুলা আছে, চ্যাপ্টারগুলো আছে, সবগুলা চ্যাপ্টারের উপর কিন্তু আমরা রিভিশন ক্লাস শেষ হলো, ঠিক আছে। তো তোমরা যদি না বুঝে থাকো ক্লাসগুলো বারবার রিপিট করে দেখো, এবং আশা করি বুঝতে পারবা, এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো দেখো না সেই ক্লাসগুলো দেখে নেবা, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।